ওয়েলকাম টু কিশালয়। তো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আজকে ডিএ নিয়ে একটি চূড়ান্ত রায় আসছে সুপ্রিম কোর্ট থেকে। সেই সুপ্রিম কোর্টের রায় অনুসারে আজকে কি বলা হয়েছিল ডিএ নিয়ে এবং কবে নাগাদ দেওয়া হতে পারে, আদৌ কি দেওয়া হবে কি না, কারা পাবেন, যারা অবসরপ্রাপ্ত তারা পাবেন কি না, কেন পাবেন, তো এই বিষয়ে তোমাদের সামনে আমি ভিডিওটি নিয়ে আসছিলাম। এর আগে আমি ভিডিও নিয়ে আসছিলাম যে কোন কোন কর্মচারীরা কত টাকা পাবেন যদি কারো জয়েনিং সাল 2000 হয়, কিংবা কারো 1990 হয়, কিংবা কারো 2005 হয়। আমি কিন্তু ভিডিও দিয়েছি, তো অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এর আগে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ডিএ কিন্তু দিতেই হবে। তো এটা নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছিল, কিন্তু আজকে কিন্তু সত্যি সুপ্রিম কোর্ট থেকে রায় ঘোষণা হয়ে গেল, ডিএ কিন্তু দিতে হবে। তো চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই। হ্যাঁ, অবশ্যই যারা নতুন আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো প্রথমতই তো বলছে ডিএ। তো ডিএ নিয়ে যে দেখো বলা আছে মহার্ঘ যে ভাতা, সেই মহার্ঘ ভাতা নিয়ে কি বলা রয়েছে সেটাই আমরা একটু আগে দেখে নেব। তো মহার্ঘ ভাতা নিয়ে বলা আছে সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত নির্দেশ বলি, ডিএ কোনো দয়া নয়। সুপ্রিম কোর্ট কিন্তু আজকে বলেছিল যে ডিএ কোনো দয়া নয়, এটি আইনত স্বীকৃত একটা অধিকার, আইন স্বীকৃত একটা অধিকার। জীবনযাত্রা কেন দেওয়া হয় এই ডিএটা, সেটা একটু আমি আলোচনা করছি। জীবনযাত্রার ব্যয়ের সাথে সাথে আমরা জানি যে দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, তাই আমাদেরও যে ইনকামটা অবশ্যই বৃদ্ধি পাওয়া উচিত। তার জন্যই কিন্তু এই যে ডিএটা দেওয়া হয় সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের বা সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেওয়া হয়। জীবনযাত্রা ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের একটি আইনত পাওনা বা এনফোর্সমেন্ট রাইট বলা হয় এটাকে। এটা মৌলিক অধিকার না, কিন্তু এটা একটা আইনত পাওনা, যা সরকার চাইলে দেবে এমন কিছু নয়, অর্থাৎ সরকারের ইচ্ছা অনুসারে দিবে না বা দেবে এমন না, মানে আইন অনুযায়ী দিতেই হবে, আইন অনুযায়ী অবশ্যই বাধ্য সরকার দিতে। তো এবার নেক্সট চলো কি বলা আছে আমরা দেখে নেব যে কারা পাবেন এই ডিএ। তো কারা পাবেন এই ডিএ দেখো বলা আছে এখানে 2008 থেকে 2019 সালে যে সমস্ত মানে কর্মচারীরা ছিলেন আর কি, 2008 থেকে 2019 সাল, তারা কিন্তু এই বকেয়া ডিএ পাবেন। মানে তাহলে এমন হতে পারে 2012 সালে কেউ জয়েন করলো, সে কি পাবে না, সেই ব্যক্তিও কিন্তু পাবেন। ঠিক আছে, মানে সবাই পাবেন, যারা 2008 থেকে 19-এর মধ্যে যদি থাকেন অবশ্যই পাবেন। হ্যাঁ, অবশ্যই যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তারা পাবেন কিনা আমরা ধীরে ধীরে সব জেনে নেব। এবার দেখো বলা আছে যে এআইসিপিআই অনুযায়ী হিসাব হবে রোপা রুলস এ এআইসিপিআই অন্তর্ভুক্ত থাকায় এক্সিস্টিং এমলিউমেন্টস নির্ধারণে রাজ্য সরকারকে এআইসিপিআই ইন্ডেক্স অনুসরণ করতেই হবে। এআইসিপিআইটা কি সেটা আমরা এবার একটু ডিটেল জেনে নেব। এআইসিপিআই এর সম্পূর্ণ দেখো ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, মানে সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক। এটি ভারতের শিল্প শ্রমিকদের নিত্য প্রয়োজনীয় পণ্যের খুচরা মূল্যের উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতির হার ও জীবনযাত্রার ব্যয়ের পরিবর্তন পরিমাপ করা। মানে এদিকে কোনো জিনিসের দাম বেড়েই যাচ্ছে, ইনকাম যদি না বাড়ে তাহলে তো হবে না, জীবনযাত্রার পরিবর্তন নিয়ে আসতে হবে। তার জন্য জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে সঙ্গে তার যে আয়টা, কর্মচারীদের আয়ও কিন্তু বাড়িয়ে দিতে হবে। তারপর দেখো কত পার্সেন্ট দিয়ে দেবেন, বলছেন 25% টাকা অবিলম্বে ছাড়ার নির্দেশ দিয়েছেন। আদালত আগেই নির্দেশ দিয়েছে, এটা আমরা জানি যে 25% টাকা কিন্তু দিতে হবে, কিন্তু সেই সময় আমরা দেখি রাজ্য সরকার হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কিন্তু তারা
বলেছে যে তাদের অজুহাত দেখিয়েছে যে তাদের কাছে টাকা নেই, তাই কিন্তু তারা নাকচ করেছে। সুপ্রিম কোর্টও সেটাই বহাল রেখেছে। হাইকোর্টও কিন্তু নাকচ করে দিয়েছে যে আমরা শুনবো না, রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু ডিএ দিতে হবে। এবার দেখো, পরে আইন বদলালেও টাকা ফেরত নেওয়া যাবে না। মানে যে রায়টা যদি আইনটা পরে যদি বদলে যায়, চেঞ্জ হয়, তাহলে কিন্তু এই ডিএ যদি দেওয়া হয় তাহলে আর টাকা ফেরত নেওয়া হবে না। এই রায়ের ভিত্তিতেই যে টাকা দেওয়া হবে ভবিষ্যতে, আইন বদলালেও সেই টাকা রিকভারি করা যাবে না। এটা কর্মচারীদের জন্য বড় সুরক্ষা একটা। এবার এই যে ডিএ দেওয়ার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, কমিটি তৈরি করে দিয়েছে। কী কমিটি? হাই লেভেল কমিটি গঠন। সুপ্রিম কোর্ট একটি শক্তিশালী কমিটি বানিয়েছেন। কে কে থাকবেন সেই কমিটিতে? সেই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত, দেখো বলা আছে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবেন। আর কে থাকবেন? দুজন অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি থাকবেন। আর সিএজি বা তার মনোনীত জ্যেষ্ঠ কর্মকর্তা থাকবেন। এই কমিটি কি ঠিক করবে? দেখো বলা আছে যে মোট কত টাকা দিতে হবে এই কমিটি কিন্তু তা ঠিক করবেন। কবে কবে দেওয়া হবে টাকা, কবে দেওয়া হবে, টাকা ছাড়া ঠিকমতো হচ্ছে কি না, সময়সীমা একদম স্পষ্ট করে দিয়েছেন এবং সেগুলো কিন্তু খতিয়ে দেখবেন এই কমিটি। তো কবে ঢুকবে টাকা? 6 মার্চ 2026-এর মধ্যে আর কি হিসাব ও শিডিউল চূড়ান্ত করতে হবে। করার পরে কিন্তু 31 মার্চের মধ্যে কিন্তু টাকা কিন্তু দিতে হবে। প্রথম কিস্তি কিন্তু দিতে হবে, 25% প্রথম কিস্তি দিতে হবে। 31 মার্চের মধ্যে কিন্তু 25% কিন্তু দিতে হবে। তারপর অবসরপ্রাপ্ত কর্মচারীরাও কিন্তু বাদ যাবেন। একটু আগে আমি বলছিলাম যে যারা অবসরপ্রাপ্ত তারা কি পাবেন কি না। দেখো, অবসরপ্রাপ্ত যে কর্মচারী তারাও কিন্তু বাদ যাবেন না। মামলা চলাকালীন যারা অবসর নিয়েছেন তারাও কিন্তু পাবেন, সমানভাবে এই সুযোগ সুবিধা পাবেন। মানে যারাই ডিএর আওতায় রয়েছে যে সমস্ত কর্মচারীরা, তারা সবাই কিন্তু এই দিয়ে পাবেন। রাজ্য সরকারকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। প্রথম কিস্তি দেওয়ার পর সরকারকে সুপ্রিম কোর্টের রিপোর্ট কিন্তু জমা দিতে হবে। প্রথম কিস্তি দেওয়ার পরে সেই রিপোর্টটাও কিন্তু সুপ্রিম কোর্টে দিতে হবে। মানে ছাড়ের কোনো সম্ভাবনা নেই রাজ্য সরকারের আর। তো এরপরে পরবর্তী শুনানি হবে কবে? 15 এপ্রিল। সব কিছু রিপোর্ট নেবেন, নেওয়ার পরে দেখবেন সুপ্রিম কোর্ট। তো যারা এই যে ডিএ মামলার জন্য যে সমস্ত কর্মচারীরা লড়াই করেছেন, সবাইকেই অভিনন্দন। তো আমি এর আগেও এই ডিএ নিয়ে ভিডিও দিয়েছিলাম। অনেকেই আমার সেই ভিডিওতে অনেকেই অবশ্য সেই ভিডিওর মাধ্যমে জানিয়েছিল যে না ঠিক ভালোই, কিন্তু অনেকে আবার মন্তব্য করেছেন, খারাপ মন্তব্য। তো যাই হোক, এগুলো তো শুনে লাভ নেই, নিজের কাজ তো নিজেকেই করতেই হবে। তো সবার কাছে ভালো না লাগতেও পারে, তাই আমার কথা দেখো আজকে কিন্তু মিলে গেল, সমস্ত কর্মচারীরা কিন্তু ডিএ পাচ্ছে অবশেষে। সবার একটা আনন্দের খবর, সুখের খবর। তো সবাইকে কংগ্রাচুলেশন আবারও জানাচ্ছি। ভালো লড়াই চালিয়ে যাও।